প্রধান উদ্যোক্তাদের একজন ছিল, তাদের কাউকে রিকগনাইজেশন না দিয়ে একটি পক্ষকে, একটি অংশকে এখানে দেবতা তুল্য করে তোলা হচ্ছে। আমি সরি দেবতা শব্দ ব্যবহার করার জন্য। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা আজ আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ যোগসু নির্বাচন নিয়ে। আপনারা জানেন আগামী 30 ডিসেম্বর যোগসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কিন্তু প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। সার্বিক বিষয়ে আমরা কথা বলবো জাতীয় ছাত্র শক্তি সমর্থিত যে প্যানেল রয়েছে তার ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম শাম্য আজ আমাদের সঙ্গে আছেন। শাম্য, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা দেখছি যোগসু নিয়ে প্রচুর উদ্দীপনা উৎসাহ রয়েছে, যেহেতু ইতিহাসে প্রথম অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম যোগসু নির্বাচন। এখন পর্যন্ত যা যা হলো, আপনারা প্রচারণা চালিয়েছেন, প্যানেল দিয়েছেন, আগামীতে ভোট গ্রহণ 30 তারিখে, কেমন দেখছেন, কি বলবেন? প্রথমত আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা জানাই জুলাইয়ের সকল শহীদদের প্রতি, বিশেষ করে আমার জগন্নাথের শহীদ সাজিদ ভাইয়ের প্রতি। এই মানুষগুলো শহীদ না হলে আসলে কোনোভাবেই যতই আন্দোলন করি বা সংগ্রাম করি আমরা কখনোই ছাত্র সংসদ নির্বাচন পেতাম না। এবং ছাত্রছাত্রীদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক উদ্দীপনা, তারা অনেক খুশি। একটু খারাপ লাগার জায়গা আছে, সেটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, সারা দেশের মানুষ একটু দেখলো, গ্রাম থেকেও মানুষজন ফোন দিয়ে বলছিল ছাত্রছাত্রীদের কি অবস্থা, কাকে ভোট দিবা, কি অবস্থা তোমাদের ওইখানে, কিন্তু আমাদের ওখানে হলো না। এটা নিয়ে একটু মন খারাপ হলো। ক্যাম্পাসে ঢুকলে আবার মনটা সবার ভালো হয়ে যায় প্রচারণা দেখে। জাতীয় নির্বাচনের একটি যে হাওয়া শুরু হওয়ার পরে যোগসু নির্বাচনটা একটু হ্যাঁ মিডিয়াতে এইটাই আসলে যেরকম আমেজ, নির্বাচনের যে আমেজটা, ওই রকম একটা আমেজ আসলে যেহেতু ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয়, জগন্নাথের শিক্ষার্থীরা আশা করেছিল যে আরো আমেজটা বেশি থাকবে। এটা ক্যাম্পাসের গণ্ডির মধ্যে আটকে গেছে, ক্যাম্পাসের গণ্ডির মধ্যে আটকে গিয়েছে। আরো না, একদম ক্যাম্পাসের গণ্ডিতে আটকেছে তা না, পুরান ঢাকার মধ্যে আটকেছে আমি বলবো। দেশব্যাপী যেমন আমরা যদি ডাকসু, জাকসু, তারপরে চকসু বা রাকসু এরকম হয়নি আসলে, হয়নি। তারপরেও আন্দোলনের ফসল অবভিয়াসলি। এবং এই যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা দেখছি বিভিন্ন প্যানেলগুলো হয়েছে, আপনারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, সাড়া কেমন পেলেন? আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, দেখুন শিক্ষার্থীরা একটা জিনিস খুব চমৎকারভাবে রেসপন্স করা শুরু করেছে, যে আপনি যখন আমার প্যানেল ঐক্যবদ্ধ জবিয়ান, আমার প্যানেলের 10-12 জনকে নিয়ে আমি কখনো শিক্ষার্থীদের কাছে যাই নাই। আমি ভিপি ক্যান্ডিডেট, আমি গিয়েছি হয়তো বা 2-3 জনকে নিয়ে ক্লাসে গিয়েছি, 1-2 জন করে 1-to-1 কথা বলেছি। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা দঙ্গলবাজিটাকে মারাত্মক রকমভাবে রিজেক্ট করছে। আপনি খুব বড় একটা দলবল নিয়ে গেলেন, দাঁড়ালেন, নিজেকে শিক্ষার্থীদের চেয়েও সুপ্রিম কোনো একটা জায়গায় আপনি নিজেকে অধিষ্ঠিত করে তারপর কথা বলা শুরু করলেন। এই বডি ল্যাঙ্গুয়েজটা, এই অ্যাপ্রোচটা শিক্ষার্থীরা পছন্দ করছে না। রাজনীতি বা ভোটের ক্ষেত্রে যে একটা শুভ চেঞ্জ এসেছে, এটা কিন্তু আমরা সবাই নোটিস করেছি। সবাই দেখা যাচ্ছে, তো মানুষও অনেক জায়গায় আমরা দেখেছি যে ডিরেক্ট প্যানেলে না দিয়ে ব্যক্তি হিসেবে অনেক ক্ষেত্রে কিন্তু ভোট দিয়েছে, আমরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেটা দেখেছি। তো এখানেও এরকম কিছু হতে পারে কিনা? ফর শিওর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেখেন আমাদের ক্যাম্পাসটা ছোট, 2 নম্বর কম বেশি সবাই সবাইকে চিনে, তাই শুধুমাত্র মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, ছবি, ভিডিও বা প্রচুর হ্যাশট্যাগ দিয়ে আসলে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেঞ্জ করা যাবে, এটা আসলে কোনো ফ্রুটফুল কথা না। আসলে এটা চেঞ্জ হবে না, ছেলেপেলেরা জানে, দেখেছে। আর তার চেয়েও বড় কথাটা সেটা হচ্ছে এখানে ব্যক্তি খুব বড়ভাবে ডিপেন্ড করে, কারণ এখানে দল আসলে কারা আছে। দেখেন, আপনি ছাত্র দল বলবেন, আপনি ছাত্র শিবির বলবেন, ছাত্র শক্তি বলবেন, ছাত্র ফ্রন্ট বলবেন, এমন কোনো শক্তি নাই যারা আসলে পুরোটা সময় ছাত্রলীগের এগেনস্টে ফাইটগুলো করে নাই, কোনো না কোনোভাবে জারি রাখে না, এমন কোনো শক্তি নাই, জগন্নাথ অন্তত পক্ষে নাই। তো যার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আসলে দল দেখে দেওয়ার অবস্থাটা নাই, যে ওই দল বেশি করেছে বা ওই দল কম করেছে, এটা হবে না, এবং ব্যক্তির উপর আসলে ফোকাসটা বেশি যাবে, এটা আমরাও মনে করছি। পুরো প্যানেল না জিতলেও অনেক সময় ব্যক্তি হিসেবে কেউ ভালো করতে পারে। আমরা আপনাদের ইস্তেহার দেখছিলাম, তো এখানে আসলে ইউনিকনেসটা কি আছে? কেন আপনাকে ভোট দিবে, আপনার প্যানেলকে শিক্ষার্থীরা ভোট দিবে, আপনি কেন মনে করেন? শিক্ষার্থীরা আমার প্যানেলকে ভোট দিবে আমি মোটা দাগে মনে করি 3টা কারণে। দেখেন, প্রথমত আপনি কোন সম্ভাবনা তৈরি করছেন এবং কোন সম্ভাবনার পথে আপনি এগিয়ে নিতে চান ক্যাম্পাসকে। আমি যেই ক্যাম্পাসের জন্য কাজ করছি বা যেই ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কাজ করছি, সেই ভবিষ্যৎ রূপরেখায় আমার ক্যাম্পাসটা সেফ, আমার ক্যাম্পাসে যে নারী শিক্ষার্থীরা আছে তারা সেফ, আমার ক্যাম্পাসে নারীদের হেলথ সেফ, আমার ক্যাম্পাসে নারীদের মেন্টাল হেলথের জন্য তাদের মেন্টাল হেলথটা সেফ। এবং আমি ইশতেহারের কথা বলেছি যে আমার নারীদের জন্য, স্পেশালি আমার নারী শিক্ষার্থীদের জন্য ডাক্তার নিয়োগ করা, আমার ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য থেরাপিস্ট নিয়োগ করা, অ্যাকচুয়ালি প্রপারলি যারা আসলে থেরাপিটা দিতে পারবে, এবং সংখ্যাটা বাড়ানো,
প্লাস আমার ক্যাম্পাসে নারী শিক্ষার্থীর সেফটি ইস্যু আছে, এই কারণে তাদের জন্য টিউশন জোন করা। আমরা নারীদেরকে নিয়ে একটা আলাদাভাবে ভেবেছি, তার কারণ আমাদের মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে নারীরা একটা লম্বা সময় অবহেলিত, এবং আমার ক্যাম্পাসের নারীরা শুধুমাত্র না, বাংলাদেশের যে কোনো জায়গায় নারীরা যদি অবহেলিত হয়, আমার জগন্নাথের বোনেরা যেন গলা উঁচু করে বলতে পারে যে আমার ক্যাম্পাসে আমি সবচেয়ে বেশি সেফ। এবং আমি আরেকটা জায়গায় মনে করি সেটা হচ্ছে এর পাশাপাশি আমরা কোনো রকম মাসেল প্র্যাকটিসে বিশ্বাস করি না, না মাসেল প্র্যাকটিস না মানি প্র্যাকটিস, এটা কোনোটাই না। দেখেন, যার মাসেল আছে, আজকে আপনি নির্বাচন করতে যাবেন, আপনার পক্ষে 150 জন 200 মানুষ প্রচারণা করছে, আফটার উইনিং দ্য ইলেকশন আপনার প্রথম দায়ভারটা আসলে তার উপর, যে আপনার আসলে তাকে স্যাটিসফাই করতে হবে, কারণ গত 1.5-2 মাস 3 মাস এই মানুষটা আপনার জন্য খেটেছে, কষ্ট করেছে। বা আপনি যদি অনেক টাকা ইনভেস্ট করেন, লগ্নি করেন, আপনার অবশ্যই একজন লগ্নিকারক আছে। এখন লোকে তো আর হাওয়া থেকে টাকা দেয় না, ব্যবসা করে টাকা দেয়, তো ওই লোকেরও তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে বা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। যেহেতু এই দুইটার উপর ভরসা করিনি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই দুইটার উপর ভরসা করা লাগেনি। প্রথমে মনে হয়েছে এগুলোর উপর ভরসা না করলে দুর্বল হয়ে যাবো, কিন্তু এতটুকু দুর্বল হইনি, এতটুকু পিছিয়ে পড়িনি। শিক্ষার্থীরা খুবই ভালো সাড়া দিয়েছে। সবচেয়ে আনন্দ লেগেছে শিক্ষার্থীরা নিজেরা এসে এসে ইস্তেহারগুলো শুনেছে, দেখেছে এবং ইস্তেহার ব্যাখ্যা চেয়েছে যে এই যে ইস্তেহারটা দিলেন একে আপনি কীভাবে করে বাস্তবায়ন করবেন। তা আমার মনে হয় যে এই যে শিক্ষার্থী বান্ধব থাকার যে সৎ চেষ্টা, এই সৎ চেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে জয়ী হবে। ব্যালটের মাধ্যমে আপনি আপনাদের ইস্তেহারে আমরা দেখছিলাম যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার যে সুযোগটা, সেটা নিয়ে আপনার কথা বলেছেন। তো এটা আসলে আপনারা কেন মনে হলো যে এটার প্রয়োজন আছে, বা এটা বাস্তবতা কি? আচ্ছা দেখেন, একটা বড় সংকট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা আছেন, বড় অংশের শিক্ষক আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুইটা জায়গা থেকে। দেখেন, মুশকিলটা হয় হচ্ছে এই মানুষগুলো যখন আসেন তারা কখনোই জগন্নাথকে ওন করতে পারেন না। আবার আপনি যদি জগন্নাথ থেকে প্রপারলি শিক্ষক নিয়োগ দিতে চান, যে জগন্নাথের শিক্ষার্থীরাই শিক্ষক হবে, তাদেরকে প্রপারলি যোগ্য করতে হবে, তাদেরকে বিদেশে রিসার্চ করার মতো যোগ্য করে তুলতে হবে, গবেষণা করার মতো। তার জন্য আসলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গবেষণা সহকারী এবং শিক্ষার ক্ষেত্রে টিচিং অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসাবে তাদের কাজ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, সে টিচিংয়ের মেকানিজমটা বুঝে যাবে আসলে, যে কীভাবে করে আমি ওর চমৎকারভাবে শেখাবো, এবং তার ইন্টেন্সিভটা অনেক বেশি থাকবে শেখানোর ক্ষেত্রে। যখন সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তখন কিন্তু আলটিমেটলি তার যে পোর্টফোলিওটা তৈরি হবে 3-4 বছরে, এই পোর্টফোলিওটা কে আসলে রিসার্চ করবে? যার কাজের অভিজ্ঞতা আছে তাকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো দেখে নিয়ে রিসার্চ করাবে। কেন বুয়েটের একটা ছেলে পাশ করলে তাকে একটা কোম্পানির সিজিপিএ জিজ্ঞেস করে না, বা রুয়েটের একটা ছেলে পাশ করলে সিজিপিএ জিজ্ঞেস করে না? তার কারণ তার স্ট্রাকচার, তার একাডেমিক স্ট্রাকচার। আমরা একটা চমৎকার একাডেমিক স্ট্রাকচার আনতে চাই। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে পিছিয়ে থাকতে চাই না। আমরা দেখাই দিতে চাই আমাদের যে মেধাবী ভাই বোন আছে, যথাযথ সুযোগ যদি দিই, তারা পৃথিবীর যে কাউকে ছাড়িয়ে যেতে পারে। তো আপনাদের ইস্তেহারে মানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? তারা কি এটা সুন্দরভাবে গ্রহণ করেছে? আপনাদের জায়গা থেকে কি মনে হয়? শুধু সুন্দরভাবে গ্রহণ করেছে তাই না, আমার সবচেয়ে ভালো লাগা বিষয়টা হচ্ছে আমি শিক্ষার্থীদের কাছে গিয়ে যখন ইশতেহার বলেছি, কেউ সেফ শুনে জাস্ট ওকে ভাইয়া ঠিক আছে, এরকমটা কখনোই হয়নি। তার প্রশ্ন করেছে যে আপনি যে কথাটা বললেন, আপনি এটা কিভাবে করে করবেন, আপনি যে এই প্রতিশ্রুতি দিচ্ছে আপনার সময়কাল 1 বছর, এটা কেন বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, অর্থাৎ প্রক্রিয়াটা কি, মেকানিজমটা কি, এটা তারা বারবার প্রশ্ন করেছেন। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে এরকম সচেতন মানুষের প্রতিনিধি হওয়াটাই আসলে গর্বের ব্যাপার। আচ্ছা, খুব ভালো। আমরা সোশ্যাল মিডিয়ার দিকে যদি একটু দেখি, প্রচুর ন্যারেটিভ তৈরি হচ্ছে, বিগত সময়ে আন্দোলন সংগ্রাম নিয়ে প্রচুর কিছু হচ্ছে। এখানে কি নির্দিষ্ট কোনো গোষ্ঠী, ব্যক্তি বা কাউকে ফুটিয়ে তোলার জন্য কেউ কাজ করছে, এরকম কিছু মনে হচ্ছে? কারণ আমরা এককেন্দ্রিক অনেক কিছু দেখছি। দেখেন, একটা তিতাবাদ সত্য কথা বলি, আন্দোলন সংগ্রাম বা সংকটের কাল যখন ছিল, তখন এটা খুবই কমনলি হয়েছে যে কোনো সিনিয়র যখন আমাদের আন্দোলন সংগ্রামে এসেছেন, তখন আমরা ওই সিনিয়রকে হয়তো ফ্রন্ট রো দিয়ে দিয়েছি, অথবা কোনো জায়গায় যখন আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা সব এক জায়গায় এসেছি, আমরা আসলে এটা ভাবিনি যে আসলে কে ছবির মাঝখানে আছে, কে ছবির ডান পাশে আছে, কে ছবির বাম পাশে আছে, এটা আমরা আসলে একদমই ভাবিনি। কিন্তু দুঃখজনক বিষয়টা যেটা, এখন নির্বাচনের সময় এসে আমরা দেখছি কোনো রকম রিকগনাইজেশন না দিয়ে, অর্থাৎ অন্য যারা আসলে এখানে প্রধান উদ্যোক্তাদের একজন ছিল, তাদের কাউকে রিকগনাইজেশন না দিয়ে একটি পক্ষকে, একটি অংশকে এখানে দেবতা তুল্য করে তোলা হচ্ছে। আমি সরি দেবতা শব্দ ব্যবহার করার জন্য, কিন্তু এটা করা হচ্ছে। এমনভাবে জিনিসটা পোট্রে করা হচ্ছে যে তাহারা ছাড়া কেউই ছিল না। এই তাহারা ছাড়া কেউই ছিল না তো আসলে ফ্যাসিজমের লক্ষণ। এর আগে এরকম হয়েছিল বাংলাদেশে এর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে কারণ বঙ্গবন্ধু ছিল,
বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না, তাজউদ্দিন কিছুই না, সৈয়দ নজরুল ইসলাম কিছুই না, আপনার ওসমানী কিছুই না, জিয়াউর রহমান কিছুই না, এরকম একটা অবস্থা আগে বাংলাদেশে ছিল। তো বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর ন্যারেটিভ চালানোর মানে ঝামেলাটা হচ্ছে এইখানে যাকে দেবতা তুল্য করা হচ্ছে সে তো দেবতা হয়ে থামছে না, তার আশেপাশে ছোট ছোট দেবতা তৈরি হবে। এই ছোট ছোট দেবতারা আবার তার নিয়ন্ত্রণে না। এবার সে ছোট ছোট দেবতাদের দেবতাগিরি যদি ক্যাম্পাসে শুরু হয় তাহলে এটা ফলাফল কি হবে এটা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত এবং সাধারণ শিক্ষার্থীরাও শঙ্কিত। কারা আছে এই ন্যারেটিভগুলো তৈরির পিছনে বা এইগুলো নিয়ে কোনো? দেখেন, এই ন্যারেটিভগুলো তৈরির পিছনে প্রথমত সোশ্যাল মিডিয়াকে খুব বাজেভাবে ইউজ করা হচ্ছে, এবং যেটা আপনাকে বলছিলাম যে যেহেতু ন্যাশনাল মিডিয়ার ফোকাসটা এখানে আসলে নাই, এই কারণে জগন্নাথ ভিত্তিক যে সোশ্যাল মিডিয়াগুলা এটাই আসলে এখানে বড় ভূমিকা রাখছে। প্রোপাগান্ডা পেজ থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করা, বিভিন্ন আপনার ভয়েস নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এই পুরো ঘটনাটা ঘটানো হচ্ছে। এবং এই পুরো ঘটনাটা ঘটানোর আমরা মনে করি একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। তার কারণ এই ঘটনাটা একজন তো ঘটাচ্ছেন না, কয়েকজন মিলে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। তার মানে কয়েকজন একটা বিরাট স্বার্থ এখানে নিহিত আছে। এই কয়েকজনের বিরাট স্বার্থটাকে এটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত না। এবং যেভাবে করে আন্দোলনের ক্রেডিট হাইজ্যাক করা হয়েছে, অলরেডি হয়ে গেছে আন্দোলনের ক্রেডিট হাইজ্যাক করা, তাতে আলটিমেটলি আপনি ওই কাঁথা বালিশ কর্মসূচির শের আলী বা আপনি জিহাদকে খুঁজে পাবেন না। আপনি জানেন না এই দুইটা নাম, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান আপনি খালি একটা নাম দেখবেন। তো এরকমভাবে তো আসলে আন্দোলনগুলো কখনো কোনোটাই হয় নাই। কাউকে আপনি একটা জায়গায় আমরা 10 জন বসে আছি, এখানে আপনি সিনিয়র হিসেবে ওইখানে আসলেন, আমি আপনাকে মাঝখানে জায়গাটা ছেড়ে দিলাম যে বড় ভাই আপনি বসেন। ওই সময় তো আসলে দল হিসেবেও ওই সময় দল হিসেবেও হয়নি, ওটা সিনিয়র জুনিয়র হিসেবে নট জাস্ট দল হিসেবে তো করা হয়নি। তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে এইখানে যাকে মানে পরিপূর্ণভাবে ক্রেডিট করা হচ্ছে তার সাথে অন্যান্য যারা আন্দোলন ছিল তারা কেউ কিন্তু এখন ওই গ্রুপটার সাথে নাই। যে গ্রুপটা ক্রেডিট দাবি করছে সেই গ্রুপটার মানে যেই মুষ্টিমেয় কিছু মানুষ, সেই মুষ্টিমেয় মানুষের সাথে আরও যারা আন্দোলনকারীরা ছিল, আরও যারা আন্দোলনের সংগঠকরা ছিল, তারা কেউ কিন্তু আর সাথে নাই। তারা সবাই কিন্তু তার কাছ থেকে সরে আসছে। সো এটা আসলে বোঝা যায় যে তার আসলে কতটা পরিবর্তন হয়েছে। এবং তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে এইখানে আপনি একটা জিনিস দেখবেন না, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। মানে আপনি যে কোনো জায়গায় হাইজ্যাক করতে গেলে আপনি কিন্তু অকৃতজ্ঞ হইতে হয় এবং অন্যের রিকগনাইজেশনটা সবার আগে বাদ দিতে হয়। এই জিনিসটা খুব প্রপারলি করা হচ্ছে এবং সত্যি কথা বলতে শুধু অকৃতজ্ঞ হয়ে থামছে না, বরং পাল্টা আঘাতও আসছে। কে ছিল, কোথায় ছিল, এই ছাড়া হতো না, ওই ছাড়া হতো না। সরি টু সে, যাদেরকে নিয়ে আসলে আন্দোলনটা করা হচ্ছে, এখন একটা প্যানেলের, আমি নাম নিচ্ছি না, বাট একটা প্যানেলের একজন ভিপিকে যেভাবে করে তোলা হচ্ছে, আমি তো বলতে বাধ্য হব যে আপনি যখন আন্দোলনগুলো করছিলেন, আপনি তো আসলে আন্দোলনগুলো করছিলেন বেশিরভাগই, এখন আপনি যাদের আলবটর বলেন, ওই আলবটরের জনশক্তির আন্দোলনগুলো করছিলেন। আলবটর হচ্ছে জনশক্তি দিত, আর আপনি হচ্ছেন প্রোগ্রাম থ্রো করতেন, আপনার সাথে 2-3 জন নিয়ে পিছনে অলমোস্ট আলবটর নিয়ে আপনি প্রোগ্রাম করতেন। আলবটর নিয়ে প্রোগ্রাম করলে সমস্যা না, তাহলে আপনি আবার আলবটর গাড়িটা কেন দিচ্ছেন? তাহলে তো আপনার লোকজন আলবটর গাড়িটা দিতে পারে না। আমরা অপেক্ষা করব নির্বাচন পর্যন্ত, যে এই সবগুলো তো শিক্ষার্থীদের মধ্যেই জানায়, কারণ প্রায় মাত্র 16,500-এর মতো শিক্ষার্থী ভোটার, তারা তো এই বিচার বিবেচনা করেই তারপরে তাদের ব্যালটে জবাব দিবেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা যদি আরেকটা প্রশ্নে চলে আসি, যে নির্বাচনে কোনো শঙ্কা আছে কিনা, নিরাপত্তা, তারপর ভোটদানের ক্ষেত্রে স্বচ্ছতা, এগুলো নিয়ে কি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেগুলোর মধ্যে কি কোনো শঙ্কা দেখেন? 100%। অছাত্রদের দিয়ে করানোর কথা ছিল না, আপনার প্রচারণা করানোর কথা ছিল না। ক্যাম্পাসের সাবেক যদি হয় সেই ক্ষেত্রে তারা অনুমতি সাপেক্ষে কার্ড নিয়ে তারপর হচ্ছে তার প্রচারণা করতে হবে। নো ওয়ান অ্যাপ্লাইড, কেউ অ্যাপ্লাই করেই নাই। কিন্তু আমরা দেখতে পাইছি অনেকজন, যার ছাত্র তো অনেক আগে শেষ, তারা আসলে প্রচারণায় খুব অ্যাক্টিভলি ভূমিকা রাখছেন এবং কাজ করতেন। ফার্স্ট অফ অল এটা আমাদের ফিয়ার ফিল্ডটা নষ্ট করে দিছে, কারণ আমরা আমাদের প্রচারণায় শিক্ষার্থীদের এটা নিয়ে অভিযোগ দিয়েছিলেন প্রশাসনের কাছে বা তারা কি বলেছেন? আপনার এখানে ইন্টারভিউ দিতে এসেছি আজ, গতকালও আমরা এটা নিয়ে প্রশাসনে একদিন যখন মুখোমুখি বসেছিলাম তখন আমরা জিজ্ঞেস করেছিলাম প্রশাসনকে। প্রশাসন বলেছে যে অভিযোগ দাও, আমাদের লিখিত দাও। কিন্তু দেখেন, তাহলে মনিটরিং এর কি দরকার? মানে আপনার ক্যাম্পাসে প্রক্টর থাকার কি দরকার? মানে সব যদি আমার লিখিত অভিযোগ দিতে হয় তাহলে রাস্তা থেকে, মানে আপনি দেশের কথা যদি ভাবেন যে সব মানুষের যদি থানায় গিয়ে অভিযোগ দিতে হয়, তাহলে রাস্তায় পুলিশ থাকার দরকার নেই। তো রাস্তায় পুলিশের দরকার নাই, টহল গাড়িরও দরকার নেই, কিছু নাই। যে মাইর খাবে শেষে যে বলবো আমি মাইর খেয়েছি। এখানে সঠিক মনিটরিং, হ্যাঁ অফ কোর্স দেয়ার ইজ নো মনিটরিং। ওকে, দেয়ার আর জিরো মনিটরিং, নট অনলি দ্যাট। এবং এইখানে যেভাবে করে আমরা কোনো ক্ষেত্রে দেখেছি যে স্যার ক্লাসে বসে আছেন, ওই সময় যে প্রচারণা চলছে ইন ফ্রন্ট অফ টিচার, মানে এটা তো কোনোভাবেই কাম্য না। এবং
দুইপন্থী শিক্ষকদের মানে যার যেই দুইটা পন্থার মধ্যে যার যেই ডিপার্টমেন্টে যেই পন্থী শিক্ষক আছে সে একটু ওই পন্থী সুবিধা পায়। তো এইগুলো আসলে খুবই দুঃখজনক আচরণ। আচ্ছা, অন্য আর যে স্বচ্ছ নির্বাচন নিয়ে নির্বাচনের দিন বা ভোটের আগে কোনো স্বচ্ছতার অভাব কি মনে স্বচ্ছতার হচ্ছে? অভাবের ভয় যথেষ্ট আছে। তার কারণ হচ্ছে এখানে ক্লিয়ারলি শিক্ষক রাজনীতি ভূমিকা রাখতেছে এবং আলটিমেটলি এই শিক্ষক রাজনীতিতে মানে যদি এখানে আলটিমেটলি শিক্ষকদের যে বড় বড় নেতারা আছেন, শিক্ষক নেতারা আছেন, তা যদি এখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখেন তাহলে আসলে যে কোনো Free কিছু fair হতে পারে, ফ্রি ফায়ার ইলেকশন নাও হতে পারে, নাও দেয়ার হতে ইজ হাই চান্স। আমরা একদম শেষ দিকে আমরা যদি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, ইলেকশনে প্রচারণা বাবদ কেমন খরচ হলো? আমার খরচ হয়েছে কত এটা আমি একদম লিখে দিয়ে বলতে পারবো। আমি টোটাল আপনার হচ্ছে একটা পুকি কার্ড করেছি। আসলে এটা এখন মানে আমার ভোটারদের অনেক ডিমান্ড ছিল, তো পুকি কার্ড মানে আমি একটা মিনারাজু কার্ড করেছি। আমি মিনারাজু কার্ড করেছি টোটাল হচ্ছে 12,000 টাকার। আমি হচ্ছে এর বাইরে 4,000 টাকা মতো খরচ করেছি বিভিন্ন সময়। আমি আপনার লিফলেট করতে হয়, লিফলেটিং এর পিছনে আমি 4,000 টাকা খরচ করেছি। আর এর বাইরে 2-3 জন গ্রাফিক্স ডিজাইনার আমার বিভিন্ন ফটো কাট করে দিয়েছেন, তা আমার ডিপার্টমেন্টের বন্ধু তার একটি টাকাও নেননি এবং আমার খরচ আসলে এইটুকু পর্যন্ত আমার 12 করতে হচ্ছে হয়েছে। 16,000 মাত্র। হ্যাঁ 16,000, আমার 16,000 না, আমার এখানে 15,000 টাকা খরচ করেছি আমি। 15,000-এর একটু বেশি হতে পারে, যদিও আমাদের ইয়ে ছিল হচ্ছে 15,000 পর্যন্ত খরচ করতে হবে, এর বেশি খরচ করা যাবে না। বাট কিছুটা মানে খুব বড় জোর বোধ হয় 15-20 টাকা বেশি খরচ হয়েছে। তার কারণ আমি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম যেখান থেকে আমি করেছিলাম, ওখান থেকে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, পরিচিত দোকান। কিন্তু এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে খরচের আলাপটা যখন আসছে, খরচটা আমি মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ভিভি প্রার্থী যে আসলে খরচ মানে আইন মেনে খরচ করার কথা ভেবেছে। আমার প্যানেল ঐক্যবদ্ধ জবিয়ানের প্রতিটা মানুষ আমরা বোধহয় একমাত্র যারা আইন মেনে খরচ করার কথা ভেবেছি। এর বাইরে কেউ ভেবেছে কি না এটা একটু আসলে অনেকে দাবি করবে, কিন্তু তাদের এক একটা আয়োজন দেখলেই বোঝা যায় সে আসলে তারা কতটুকু মেনেছে আর কতটুকু মানে। আমরা অন্য প্রার্থীদের সঙ্গে যখন কথা বলবো অবশ্যই বিষয়টি জানার চেষ্টা করব। তো আমরা একদম শেষ দিকে, ধন্যবাদ সাম্য আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা রইল নির্বাচনে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যোগসু নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ভিপি প্রার্থী সাম্য, তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তার ইস্তেহারগুলো নিয়ে কথা বলছিলেন, সার্বিক বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অপেক্ষা করব যোগসু নির্বাচন পর্যন্ত কি ফলাফল আসে, শিক্ষার্থীরা ঠিক কাকে বেছে নেন ভিপি হিসেবে এবং অন্যান্য প্রার্থীদেরও। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অন্যান্য সব খবর এবং তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।